মহাশূন্যের নীরবতা, যেখানে কোনো শব্দ নেই, কোনো ভাষা নেই, অথচ সেই নীরবতার বুক থেকেই একদিন জন্ম নিয়েছিল শব্দ। সেই শব্দই ধীরে ধীরে হয়ে উঠল মানুষের ভাষা। ভাষা থেকে জন্ম নিল গল্প, গল্প থেকে তৈরি হলো সংস্কৃতি। আর সেই সংস্কৃতিই প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে নিয়ে চলল আমাদের পরিচয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় ভাষা, বদলে যায় শব্দের উচ্চারণ, ব্যবহার, এমনকি তার অর্থও। কিছু শব্দ থেকে যায় আর কিছু শব্দ হারিয়ে যায় সময়ের গভীরে। আর সেই হারিয়ে যাওয়া শব্দ, ভাষার বিবর্তন আর ভারতের বহুভাষিক ঐতিহ্যকে এক নতুন অভিজ্ঞতার মাধ্যমে সামনে নিয়ে আসতেই কলকাতার বুকে তৈরি হয়েছে এক অভিনব জায়গা, শব্দের জাদুঘর, মিউজিয়াম অব ওয়ার্ডস, ভারতের প্রথম ইমার্সিভ ভাষা জাদুঘর, যেখানে শব্দ শুধু পড়া বা দেখা নয়, তাকে শোনা, অনুভব করা এবং প্রযুক্তির মাধ্যমে আবিষ্কার করা যায়। আর এই নতুন অধ্যায়ের হাত ধরে তিলোত্তমার মুকুটে যুক্ত হয়েছে আরও একটি নতুন পালক। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন রয়েছো? আশা করি সবাই ভালো রয়েছো। তো পথের ডাকে নতুন সফরে সবাইকে স্বাগতম। তো আজকের আমি চলে এসেছি কলকাতার বুকে এমন এক জায়গায় যেটি কলকাতার জন্য সত্যিই গর্বের, কারণ কলকাতার বুকেই নির্মিত হয়েছে ভারতের প্রথম শব্দের জাদুঘর। শব্দের জাদুঘর নামটা শুনতে যেন কেমন একটা লাগে না? কৌতূহল হয়, শব্দের আবার জাদুঘর কী করে। তো সেইটাই আমারও হয়েছিল, সেই সেম কৌতূহল। তো সেই জন্য আমি আজকে চলে এসেছি এই ন্যাশনাল লাইব্রেরিতে। তো এখানে রয়েছে শব্দের জাদুঘর। চলো যতটা পারি তোমাদের ঘুরিয়ে দেখাবো, টোটাল ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চলো, তো চলুন এবার জেনে নিই এই শব্দের জাদুঘরে কিভাবে আপনারা আসবেন। যদি আপনারা মেট্রো করে আসেন তাহলে নিয়ারেস্ট স্টেশন যতীন দাস পার্ক কিংবা রবীন্দ্র সদন, যে কোনো স্টেশনে নেমে বাইরে থেকে অটো কিংবা বাসে করে ন্যাশনাল লাইব্রেরি বললেই আপনাদের পৌঁছে দেবে। আর যদি বাসে করে আসেন তাহলে আলিপুর জুয়ের ঠিক উল্টো দিকেই ন্যাশনাল লাইব্রেরির গেট, যেটা NH-12 একদম পাশেই। আর আমি যেহেতু বাইক নিয়ে এসেছি তাই একটা সুবিধার কথা বলে রাখি, বাইক বা চার চাকা নিয়েও ভিতরে আসতে পারেন। আর পার্কিং এখানে একদমই ফ্রি, তবে সঙ্গে অবশ্যই একটা আইডেন্টিটি ডকুমেন্ট রাখবেন, কারণ গেটে ঢোকার সময় সেটা চেক করা হয়। তো ন্যাশনাল লাইব্রেরি তো পৌঁছে গেলেন, কিন্তু দাঁড়ান, ভিতরে ঢোকার আগে আরও একটা গুরুত্বপূর্ণ কথা আছে। যদি আপনার সঙ্গে কোনো ব্যাগ থাকে তাহলে মিউজিয়ামের ভিতরে ঢোকার আগে মিউজিয়ামকে বাঁ পাশে রেখে ঠিক সোজা চলে যাবেন ব্যাগ জমা দেওয়ার কাউন্টারে। এখানে একদম ফ্রিতেই ব্যাগ জমা করে একটা টোকেন নিয়ে নেবেন। তারপর বেশ কয়েকটা সিঁড়ি বেয়ে উপরে উঠে পৌঁছে যাবেন মিউজিয়ামের এন্ট্রেন্সে। এখানে প্রথমে বাঁদিকে থাকা টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে নিতে হবে। আর এখন একটা ভালো খবর রয়েছে, টিকিট একদম বিনামূল্যে। আর এই ফ্রি এন্ট্রি 15ই আগস্ট 2026 পর্যন্ত থাকবে। এরপর শুনেছি প্রাপ্তবয়স্কদের জন্য 75 টাকা আর 18 বছরের নিচে যারা রয়েছে তাদের জন্য 20 টাকা করে টিকিট হবে। আর হ্যাঁ, ভিতরে কিন্তু ফোন আর ওয়ালেট ছাড়া অন্য কিছু নিয়ে যাওয়া যাবে না, তাই ব্যাগ বা অন্য জিনিস থাকলে আগে থেকেই কাউন্টারে জমা দিয়ে দেবেন। তো এবার আর দেরি নয়, চলুন ঢুকে পড়ি শব্দের জগতে। তো গেট দিয়ে ভিতরে ঢুকতেই প্রথমে চোখে পড়বে একটা কালো স্তম্ভ, যার চারপাশে আলো দিয়ে ঘেরা। আর এই স্তম্ভের গায়ে লেখা রয়েছে ভারতের নানা ভাষার শব্দ। আর এখান থেকেই যেন শুরু হয়ে যায় শব্দের এক অন্যরকম যাত্রা। এই মিউজিয়ামে রয়েছে মোট 9টি গ্যালারি, আর প্রতিটি গ্যালারি আমাদের নিয়ে যাবে শব্দ, ভাষা আর সংস্কৃতির এক একটি আলাদা জগতে। আর সেই যাত্রার প্রথম ধাপ হলো এই ফার্স্ট ওয়ার্ড। গ্যালারিতে ঢুকেই বাম দিকে চোখে পড়বে এই তরঙ্গের মতো কাঠামোটি। মনে হবে যেন শূন্যতার মধ্য দিয়েই ধীরে ধীরে জন্ম নিচ্ছে একটি শব্দ। এখানে ঝুলছে বেশ কিছু ধাতব অংশ, একটি হাতল দিয়ে স্পর্শ করলেই তৈরি হচ্ছে এক রকম শব্দ। অর্থাৎ এখানে শব্দকে শুধু দেখার নয়, নিজের হাত দিয়ে তৈরি করে অনুভব করারও সুযোগ রয়েছে। আর ঠিক তার বিপরীত দিকে রয়েছে আরেকটি ইন্টারেক্টিভ অভিজ্ঞতা। এখানে স্ক্রিনের মাধ্যমে উঠে আসছে শিবতত্ত্বের সঙ্গে শব্দের সম্পর্কের কথা। সামনে মেঝেতে রয়েছে একটি পায়ের ছাপ, সেই চিহ্নের উপর দাঁড়াতেই শুরু হয়ে যায় প্রদর্শনীটি। কখনো কি আপনি কল্পনা করে দেখেছেন যে শব্দ আপনি দেখতে পারেন যখন আপনি কথা বলেন? আপনার ঠোঁট এবং গলা যে আর চোখের সামনে স্ক্রিনে ফুটে উঠতে থাকে সেই বিষয়ের নানা দিক। প্রথম গ্যালারিতেই তাই একটা বিষয় খুব স্পষ্ট হয়ে যায়, এই মিউজিয়ামে শব্দ শুধু শোনা যায় না, শব্দকে ছুঁয়ে দেখা যায়, অনুভব করা যায়, আর কখনো কখনো তার গল্পের অংশ হয়ে ওঠা যায়। এরপর আমরা এগিয়ে আসি দ্বিতীয় গ্যালারি, মাই মাদার টাং, অর্থাৎ আমার মাতৃভাষা। এখানে ঢুকতেই দেয়াল জুড়ে চোখে পড়বে নানা ধরনের গাছপালা, জীবজন্তুর ছবি। তবে ছবিগুলো শুধু দেখার জন্য নয়, প্রতিটি ছবির সঙ্গে লেখা রয়েছে তাদের নাম। আর সেই নামগুলি লেখা রয়েছে ভারতের বিভিন্ন ভাষায়, কোথাও বাংলা, কোথাও অসমিয়া, কোথাও মারাঠি, কোথাও তামিল। একই জিনিস কিন্তু ভাষা বদলালেই তার নাম বদলে যাচ্ছে।
আর ভারতের ভাষাগত বৈচিত্র্যটাই এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এরপর চোখে পড়বে একটি অন্যরকম লাইরিশ ডিসপ্লে বুক। এর বইয়ের পাতায় বাংলা, ইংরেজি, হিন্দি ৩টি ভাষাতেই লাইরিশ দেখা ও শোনা যাবে। আর বইটির কোনায় রয়েছে একটি বিশেষ সেন্সর। পাতা বদলানোর জন্য বইটাকে স্পর্শ করারও দরকার নেই, শুধু সেন্সরের সামনে হাত দিয়ে সোয়াইপ করলেই বদলে যাবে বইয়ের পেজ। আর পাশে থাকা একটা সাউন্ড সিস্টেমের সাহায্যে সেই লাইরিশগুলো শোনাও যাবে। অর্থাৎ একটা বইয়ের মধ্যেই লেখা, শব্দ, প্রযুক্তি ৩টিই একসঙ্গে। এরপর রয়েছে আরও একটি চমৎকার ইন্টারেক্টিভ অভিজ্ঞতা। দেওয়ালের পাশেই এমন একটি ব্যবস্থা রয়েছে যেখানে গন্ধ ও স্পর্শের মাধ্যমে বিভিন্ন জিনিসকে অনুভব করারও সুযোগ রয়েছে। কারণ আমরা শুধু চোখ দিয়ে কোনো জিনিসকে চিনি তাই নয়, গন্ধ, স্পর্শ, শব্দ আমাদের বিভিন্ন ইন্দ্রিয় সেই অনুভূতির সঙ্গে জড়িয়ে থাকে। আর এই গ্যালারি তারও একটি আকর্ষণীয় অংশ রয়েছে এখানে। আর এরপর সামনের গ্যালারিতে আরও একটি আকর্ষণীয় অংশ রয়েছে। সামনে রয়েছে একটি ভারতের বড় ম্যাপ, আর তার সামনে রয়েছে একটি ইন্টারেক্টিভ বোর্ড। এখান থেকে ভারতের বিভিন্ন ভাষা বেছে নেওয়া যায়, কোন ভাষা কোন রাজ্য বা কোন অঞ্চলে বেশি প্রচলিত, কোথায় সেই ভাষায় মানুষ বেশি কথা বলে, কোথায় আবার তুলনামূলকভাবে কম। এক একটি করে ভাষা নির্বাচন করলে সেই তথ্যগুলো ম্যাপের মাধ্যমে জানা যায়। অর্থাৎ শুধু নিজের মাতৃভাষা নয়, ভারতের অসংখ্য ভাষা আর সেই ভাষাগুলোর বিস্তৃতি ও এখানে চোখের সামনে তুলে ধরা হয়েছে। আর এই ভাষার বৈচিত্র্যের জগৎ পেরিয়েই আমরা এগিয়ে যাব পরের গ্যালারির দিকে, নবরস। তবে এখানে রস বলতে খাবারের স্বাদ বোঝানো হচ্ছে না, এখানে রস বলতে মানুষের বিভিন্ন অনুভূতি ও আবেগকে বোঝানো হয়েছে, যেগুলো আমাদের শিল্প, অভিনয়, সাহিত্য এবং সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে। তো সামনে রয়েছে একটি ইন্টারেক্টিভ ডিসপ্লে বোর্ড, যেখানে এই 9টি রসের প্রতীকী ছবি দেওয়া আছে। যে কোনো একটি রসের ছবিতে ক্লিক করলেই সামনের ডিসপ্লেতে সেই রসের সঙ্গে সম্পর্কিত একটি ভিডিও ভেসে ওঠে, যেখানে একজন শিল্পী নিজের অভিব্যক্তি, অঙ্গভঙ্গি এবং অভিনয়ের মাধ্যমে সেই অনুভূতিটাকে ফুটিয়ে তুলেছেন। অর্থাৎ শুধু নাম পড়ে নয়, চোখের সামনেও একজন শিল্পীর অভিনয় দেখে বোঝা যায় এক একটি রস আসলে কিভাবে প্রকাশ পায়। আর এর পাশেই রয়েছে এই অভিজ্ঞতার আরও একটি অসাধারণ ভার্সান। এখানে আপনি বসে বসেই নবরসকে অনুভব করতে পারবেন। হলোগ্রাফি ভিজুয়ালের মাধ্যমে এমন একটি পরিবেশ তৈরি করা হয়েছে এখানে, যেন আপনার সামনেই একজন সত্যিকারের মানুষ দাঁড়িয়ে অভিনয় করছেন। আলো, প্রযুক্তি, অভিনয়ের এই মেলবন্ধনে মনে হবে পর্দার কোনো ভিডিও নয়, সামনেই যেন জীবন্ত একজন শিল্পী নিজের অভিব্যক্তির মাধ্যমে অনুভূতিটা প্রকাশ করছেন। আর এইভাবেই নবরস শুধু দেখার বিষয় হয়ে থাকে না, এটা হয়ে ওঠে অনুভব করার মতো একটা অভিজ্ঞতাও। তো নবরসের এই অসাধারণ অভিজ্ঞতার পর এবার আমরা এগিয়ে চললাম আরও একটি বড় হলঘরের দিকে। এবারের অংশটা যেন আমাদের নিয়ে যাবে মানুষের যোগাযোগের একেবারে শুরুর দিনগুলিতে। হলঘরে ঢুকে ডান দিক থেকে শুরু করলেই চোখের সামনে ধীরে ধীরে খুলে যাবে সেই পুরনো দিনের গল্প। আজ আমরা মনের ভাব প্রকাশ করি কথার মাধ্যমে, লিখে কিংবা মোবাইলের একটা মেসেজে। কিন্তু মানুষ যখন প্রথম পৃথিবীতে নিজের ভাব প্রকাশ করতে শুরু করেছিল, তখন তো এত কিছু ছিল না। তাহলে কিভাবে একে অপরের সঙ্গে যোগাযোগ করতো মানুষ? সেই গল্পটা শুরু হয়েছিল অনেকটা ছন্দ আর শব্দের মাধ্যমে। আদিম মানুষ দৈনন্দিন কাজের মধ্যেও তৈরি হতো এক ধরনের ছন্দময় ধ্বনি। নৌকো বাইতে গিয়ে, গাছের গুড়ি টানতে বা বহন করতে গিয়ে, অথবা একসঙ্গে কোনো পরিশ্রমের কাজ করার সময় ছন্দ মিলিয়ে তৈরি হওয়া সেই ধ্বনিগুলোই ধীরে ধীরে হয়ে উঠেছিল যোগাযোগের এক প্রাথমিক মাধ্যম। অর্থাৎ কথা বলার আগে ছন্দ আর শব্দের মাধ্যমেও মানুষ নিজের উপস্থিতি এবং অনুভূতি প্রকাশ করত। এরপর মানুষ শুধু শব্দে থেমে থাকেনি, নিজের চারপাশে পৃথিবীকে ধরে রাখতে শুরু করলো চিহ্ন ও ছবির মাধ্যমে। পাথরের গায়ে খোদাই করে রাখতে শুরু করলো নানা ধরনের ছবি, মানুষের, জীবজন্তুর আর তার চারপাশের নানা দৃশ্যের। এভাবেই ধীরে ধীরে ছবির সেই চিহ্নগুলো আরও নির্দিষ্ট অর্থ বহন করতে শুরু করলো। আর সেখান থেকেই শুরু হলো এক গুরুত্বপূর্ণ পরিবর্তন। চিহ্ন থেকে জন্ম নিল লিপি। মানুষ তখন নিজের কথা শুধু মুখে বলেই রাখলো না, সেটাকে স্থায়ী করে রাখার চেষ্টাও করলো। পাথরের গায়ে খোদাই করা চিহ্ন থেকে লেখা পৌঁছলো দেওয়ালের গায়ে, আর সময়ের সঙ্গে সঙ্গে লেখার মাধ্যমও বদলাতে থাকলো। দেওয়ালের পর মানুষ লিখতে শুরু করলো প্রথম তালপাতায়। তখনকার দিনে আজকের মতো পেন বা পেন্সিল ছিল না, তালপাতায় লেখার জন্য ব্যবহার করা হতো বিশেষ ধরনের বাঁশের কলম। এই হলঘরের নিচে অংশ জুড়ে সেই দীর্ঘ পরিবর্তনের গল্পটাই ধাপে ধাপে তুলে ধরা হয়েছে। শব্দ থেকে ছন্দ, ছন্দ থেকে চিহ্ন, চিহ্ন থেকে লিপি, আর লিপি থেকে লিখিত ভাষা। অর্থাৎ মানুষ কিভাবে শুধু মুখের ভাষা থেকে ধীরে ধীরে নিজের কথাকে লিখে সংরক্ষণ করতে শিখল, সেই বিবর্তনের গল্পটাই এখানে চোখের সামনে দেখা যায়। আর এই ইতিহাসের পথ ধরে এবার আমাদেরও এগিয়ে যেতে হবে। নিচের এই অংশটা ঘুরে
আমরা এবার সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে যাব আর দেখব ভাষা ও লেখার এই যাত্রার এরপর কোন নতুন রূপ নিয়েছিল। তো সিঁড়ি দিয়ে উপরে উঠতেই আমাদের সামনে খুলে যায় ভাষা, লেখা ও ইতিহাসের একটি বড় অধ্যায়। এখানে এসে দেখা যায় রাজা মহারাজাদের আমলে কিভাবে লেখা হতো, কিভাবে নিজেদের পরিচয় ও ক্ষমতার চিহ্ন হিসাবে বিভিন্ন লিপি, মুদ্রা এবং নথি ব্যবহার করা হতো। এক এক সময় এক এক রাজবংশ, আর তাদের সঙ্গে বদলে গেছে লেখার ধরন, লিপি এবং সংরক্ষণের পদ্ধতিও। এখানে বিভিন্ন রাজবংশের ইতিহাস, জীবন কাহিনীর পাশাপাশি তুলে ধরা হয়েছে ভাষাতত্ত্ব, লেখার বিবর্তনের নানা দৃশ্য। রয়েছে ভূদৃশ্য, অলঙ্কিত পৃষ্ঠা, পবিত্র পৃষ্ঠা, অলঙ্কিত রেখা, দেবদেবীর চিত্রণ এবং প্রাচীনকালে লেখার বিভিন্ন রীতিনীতি। কিন্তু শুধু বইয়ে লেখা থাকলেই তো হবে না, সেই লেখা মানুষের কাছেও পৌঁছাবে কিভাবে? আর সেখান থেকেই শুরু হলো প্রথম মুদ্রণের যুগ। হাতের লেখা থেকে ধীরে ধীরে মানুষ পৌঁছলো ছাপাখানায়। এখানে সেই পরিবর্তনের ইতিহাসও দেখানো হয়েছে। প্রথম দিকে ছাপাখানা থেকে শুরু করে সময়ের সঙ্গে মুদ্রণ প্রযুক্তির পরিবর্তন এবং আজকের অবস্থান পর্যন্ত। আর এরপরই রয়েছে আমাদের প্রথম ছাপা শব্দ, যা আমাদের মনে করিয়ে দেয় একটা সময়ে কোনো শব্দকে বহু মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ছাপার প্রযুক্তি কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। আর এর পাশাপাশি রয়েছে ভয়েস ফর চেঞ্জ এবং নিষিদ্ধ সাহিত্যের মতো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ও। আর এই অংশের অন্যতম আকর্ষণীয় নিদর্শন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী, যা লেখা রয়েছে একটি অত্যন্ত ক্ষুদ্র পরিসরে, একটি ধানের চালে। ভাবতেই অবাক লাগে, এত বড় একজন সাহিত্যিকের জীবনী এত ছোট একটি জায়গায় কিভাবে লেখা সম্ভব। এরপর চোখে পড়বে আরও একটি ঐতিহাসিক নিদর্শন, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এর প্রথম মুদ্রিত কপি। ভারতের সংবিধানের হাতে লেখা মূল কপিটি দিল্লিতে সংরক্ষিত রয়েছে, আর এখানে রয়েছে তার প্রথম মুদ্রিত সংস্করণের একটি কপি। এই কপিটির একটি বিশেষ বৈশিষ্ট্যও রয়েছে, এখানে কোনো রাষ্ট্রপতি বা রাজ্যপালের স্বাক্ষর নেই। অন্যদিকে পরবর্তীকালে যেসব সংস্করণ এখনও পর্যন্ত রয়েছে সেগুলোতে স্বাক্ষর রয়েছে, সেগুলোর সঙ্গে তুলনা করলে এর পার্থক্যটা বোঝা যাবে। তো এভাবেই লেখা থেকে ছাপা আর ছাপা থেকে আধুনিক প্রকাশনার দিকে ভাষার যে দীর্ঘ যাত্রা, তার একটা বড় অংশ আমরা এখানে দেখতে পাই। এরপর আমরা নিচের দিকে নেমে পৌঁছে যাব আরও একটি গুরুত্বপূর্ণ অংশে। আর এখানে রয়েছে আমাদের দেশের মনীষী ও লেখকদের নিয়ে বিশেষ একটি গ্যালারি। চতুর্থ শতাব্দী থেকে একেবারে একবিংশ শতাব্দী পর্যন্ত বিভিন্ন সময়ের লেখক ও চিন্তাবিদদের জীবন ও কাজ এখানে তুলে ধরা হয়েছে। আর শুধু তথ্য পড়ে জানার বিষয় নয়, এখানে রয়েছে ইন্টারেক্টিভ ডিসপ্লে বোর্ড। বোর্ডটি ঘুরিয়ে বিভিন্ন বিষয় নির্বাচন করে আমাদের দেশের সেই সব বিশিষ্ট লেখক ও মনীষীদের সম্পর্কে আরও তথ্য জানা যায়। তো এরপর আমরা আবার পৌঁছে যাব ওরাল ট্র্যাডিশনের অংশে। এখানে এমন এক ঐতিহ্যের কথা বলা হয়েছে যার জন্য কাগজের প্রয়োজন হয়নি, ছাপাখানারও প্রয়োজন হয়নি। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে, মা বাবার কাছ থেকে সন্তান, তাদের কাছ থেকে পরের প্রজন্ম, গল্প, কথা, গান, লোককথা আর নানা জ্ঞান মুখে মুখে এগিয়ে এসেছে। লিখিত বা মুদ্রিত না হয়েও কিভাবে একটি ঐতিহ্য প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকতে পারে, এই গ্যালারিতে সেই বিষয়টি তুলে ধরা হয়েছে। এরপর আসবে পারফর্মিং ট্র্যাডিশন। এখানে ভাষা শুধু কথায় বা লেখায় সীমাবদ্ধ নেই, এবার সেটা প্রকাশ পাচ্ছে বিভিন্ন অভিনয়, শিল্প আর পরিবেশনার মাধ্যমে। রয়েছে বিভিন্ন ধরনের মুখোশ, পটচিত্র, পুতুল নাচ এবং আমাদের দেশের নানা লোকশিল্প ও পরিবেশনমূলক ঐতিহ্যের নিদর্শন। অর্থাৎ যে গল্প কখনো মুখে বলা হয়েছে, কখনো ছবিতে আঁকা হয়েছে, আবার কখনো অভিনয় বা পুতুলের মাধ্যমে মানুষের কাছে পৌঁছেছে, সেই সমস্ত ঐতিহ্যই এখানে একসঙ্গে ধরা পড়েছে। তো এবার আসবো পরবর্তী গ্যালারি গ্লোবাল ডায়লগে। আমার কাছে এই অংশটা সত্যি বেশ আকর্ষণীয় লেগেছে। সামনে রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের একটি ইন্টারেক্টিভ ডিসপ্লে। আপনি যে কোনো একটি দেশ নির্বাচন করলে সামনে উঠে আসবে সেই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক, কোথায় আমাদের সংস্কৃতির মিল রয়েছে, কোন কোন বিষয় একে অপরের সঙ্গে মিলে যায়, আর ভারত থেকে সেই দেশে কী কী সাংস্কৃতিক প্রভাব বা আদান প্রদান পৌঁছেছে। একবার সামনে দাঁড়িয়ে দেখলেই পুরো বিষয়টা খুব সহজেই বোঝা যায়। আর সবশেষে আমরা পৌঁছে যাব যাত্রার নবম এবং শেষ গ্যালারি, পাবলিক লাইব্রেরি মুভমেন্টে। একটা সময় জ্ঞান আর বই হয়তো সীমাবদ্ধ ছিল কিছু মানুষের মধ্যেই, কিন্তু পাবলিক লাইব্রেরি মুভমেন্টের মূল ভাবনাই ছিল জ্ঞানকে কয়েকজনের মধ্যে আটকে না রেখে সবার কাছে পৌঁছে দেওয়া। আর এই গ্যালারি সেই আন্দোলনের ইতিহাসের পাশাপাশি কোথায় কোথায় পাবলিক লাইব্রেরি গড়ে উঠেছে তার একটি ছোট্ট নকশা ডিজাইনের মাধ্যমে বিষয়টি তুলে ধরা হয়েছে। আর এভাবেই শেষ হয় আমাদের শব্দের এই দীর্ঘ যাত্রা। মহাশূন্যের নীরবতা থেকে শব্দের জন্ম, শব্দ থেকে ভাষা, ভাষা থেকে লিপি, লিপি থেকে ছাপাখানা, আর সেখান থেকে আজকের এই ডিজিটাল পৃথিবী। সময়ের সঙ্গে মাধ্যম বদলেছে, প্রযুক্তি বদলেছে, কিন্তু মানুষের নিজের কথা বলা আর অন্যের কাছে পৌঁছে দেওয়ার সেই চেষ্টাটা আজও একই রয়ে গেছে। এই মিউজিয়াম অব ওয়ার্ড ঘুরতে ঘুরতে একটা বিষয় বারবার মনে হয়, শব্দ শুধু কয়েকটা অক্ষর বা আওয়াজ নয়,
শব্দের মধ্যে লুকিয়ে আছে আমাদের ইতিহাস, আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি আর আমাদের পরিচয়। আর হয়তো সেই কারণেই একটা শব্দের গল্প আসলে শুধু একটা শব্দের গল্প নয়, এটা আমাদের মানুষের গল্প। এই অসাধারণ জায়গাটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে আরও একটি নতুন জায়গায়, আরও একটি নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, ঘুরতে থাকুন আর শব্দের মতোই নিজের গল্পটাও ছড়িয়ে দিন।